হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, সময় বেশি একদম নেব না। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ঘটনায় ফিরি। আজকের ঘটনাটা আমাদের আন্দুল, হাওড়া আন্দুল থেকে আসে। বলে দিদি ভাই, আমাদের একটি ফ্ল্যাট বাড়ি নিয়ে আজকের ঘটনাটা। হ্যাঁ, আমরা অনেকগুলো এরকম ফ্লোটিং, এরকম ফ্ল্যাট বাড়ি, এরকম অনেক ঘটনা পেয়েছি। আমি সেইখানে কিন্তু কাজও করেছি। আজকে পুরোটা শোনাবো, আর সাথে রইলো একটা ভয়েস। সে ভয়েসটাও আগে আমি শোনাবো, তারপর ঘটনায় ফিরবো। 1 মিনিট সাথে থাকো। আমি তোমাদেরকে একটা ভয়েস শোনাবো, ঠিক আছে? ভয়েসটা শোনার পর আমি ঘটনায় আসবো, শোনো। অনেক ভালো আছে দিদি ভাই। আজকে আমি একদম স্ট্রু মতো করে দিয়েছি ভাত, আর আমি বড় মার নাম নিয়েছি, খেয়েছি। খুব মানে এখন আস্তে আস্তে দেখে ভালো হচ্ছে দিদি ভাই। তুমি বলেছো, তুমি যেরম যেরম বলেছো আমি সেরকমই করেছি। তুমি যে কি দিদি ভাই, সত্যিকারের, সত্যি তোমার মধ্যে অলৌকিক শক্তি আছে। তোমাকে অনেক অনেক প্রণাম দিদি ভাই। এইভাবে আমাদের পাশে থেকো সব সময়। তোমাকে খুব ভালোবাসি দিদি ভাই। তো দর্শক বন্ধুরা, তোমরা একটা ভয়েস শুনলে যে আমাকে একটি বোন বলছে যে দিদি ভাই, তোমার মধ্যে অলৌকিক শক্তি আছে, তুমি খুব ভালো থেকো, পাশে থেকো। এটা হচ্ছে আমাকে একটি বোন, তার একটি পোষ্য আছে বাড়িতে। আমারও একটি পোষ্য আছে বাড়িতে। ও পোষ্য বলাটা ভুল হবে, আমার সন্তান, আমার প্রিন্সের পর আমার দ্বিতীয় সন্তানও। তো আমাদের বোনটা একটা ভিডিও করে পাঠিয়েছিল। ওর নাম হচ্ছে স্যাডো। হয়তো বোন ঘটনা শুনবে, যখন শুনবে যে বোনের বাড়ির একজন মেম্বারের কথা বলছি। স্যাডো পুরো শুয়ে পড়েছে। মানে ওটার ক্ষমতা নেই। আমাকে বোন বলেছিল যে দিদিভাই, তুমি পারবে স্যাডোকে ভালো করতে, দিদিভাই তুমি কিছু করো। আমি বাড়িতে বসেই কাজ করেছি, আর বোনকে আমি বলেছি যে তুমি এরকম এরকম করো, স্যাডও ভালো হয়ে যাবে। রাতের বেলা যখন 11টা 10:30 বাজে, ও আমাকে ভিডিও করে বলল দিদি উঠে দাঁড়াচ্ছে না, খাওয়া দাওয়া করছে না, ও একদম শুয়ে পড়েছে দিদি, অচৈতন্য হয়ে পড়ে আছে, নড়াচড়ারও ক্ষমতা নেই। আমি বলেছিলাম তুমি করো, সকালে উঠবে। সকালে উঠেছে, হেঁটেছে। আবারও বলেছি, ও আমাকে আপডেট দিয়েছে। এত ভালো লাগে এই মানুষগুলো যারা কাজ হলে বলে। আমি তার কাছে কিচ্ছু পাঠাইনি, তার কাছে যাইনি, আমি বাড়ি থেকে বসে কাজ করেছি। যেরম বলেছি বোন সেরম কাজ করেছে। স্যাডো এখন সুস্থ আছে, স্যাডো আগের মতনই ভালো হয়ে যাবে। এটা আমার আর আমার মায়ের প্রতি বিশ্বাস। আজকে তোমাদের এই কথাটা বলে শুরু করলাম, কারণ অনেকেই বলো দিদি ভাই তুমি বাড়ি থেকে বসে কাজ করে দাও। আমি বাড়ি থেকে বসেও কাজ করি, তারা আমাকে পেমেন্ট পাঠিয়ে দেয়, আমি বাড়ি থেকে কাজ করি। কারণ অনেকেই কিন্তু নানা রকম জিনিস ধারণ করতে চায় না, বা অফিস বা বাড়ির লোকের জন্য করেও না। তো এটা হচ্ছে তার একটা প্রমাণ আমি তোমাদের দিলাম যে আমার মা, বড় মা সবার সাথে আছে। একটা পোষ্য বাড়ির থেকে একটা মানুষ সবার সাথে আছে আমার মা। চলো আজকে ঘটনায় ফিরি। আচ্ছা দর্শক বন্ধুরা, আমাদের আন্দুল থেকে যে ভাই আজকে ঘটনাটা শেয়ার করে, ভাই বলে দিদি ভাই, আমরা আন্দুলে একটা ফ্ল্যাট নিই, জানো তো দিদি ভাই। বহুদিনের ইচ্ছে ছিল একটা বাড়ি কিনবো বা জমি কিনে বাড়ি করব। তো এখন জমি কেনা, বাড়ি করা অনেক টাকার ব্যাপার, সময়ের ব্যাপার। তো আমার বাবা বললেন একটা আন্দুলে ফ্ল্যাট বিক্রি আছে, খুব ছোট, অল্প টাকা, টাকাটাও খুব কম। তবে হাওড়ার মতো জায়গায় একটা ফ্ল্যাট পাওয়া মুখের কথা না, ওই মূল্যে। তো আমরা না নিয়ে নিই, জানো তো দিদি ভাই। আমরা না কোনো রকম কাউকে দেখানোর মতো ওই সুযোগটা পাইনি। মানে বলতে পারো আমরা মন থেকে যেন কাউকে দেখাতেও চাইছিলামই না, যে যদি না করে দেয় পাছে আমরা ফ্ল্যাটটা নিতে পারবো না। তার জন্য দিদি ভাই আমরা কাউকে কিছু না বলেই, বাবা মা আর আমি, আর আমার দিদির বিয়ে হয়ে গেছে, দিদির শ্বশুর বাড়ির লোকরা জানতো শুধু, দিদিকে বললাম আমরা ফ্ল্যাটটা কিনে নিলাম, অল্প টাকার মধ্যে পাই। এমনকি যিনি ফ্ল্যাটটা বিক্রি করছিলেন উনি আবার বলছিলেন তোমরা আমাকে মাসে মাসেও টাকা দিতে পারো, কিন্তু ওনারা
ফ্ল্যাটটা বিক্রি করে দেবে। এবার ফ্ল্যাটটা কেন বিক্রি করবে জিজ্ঞেস করাতে ওনারা বললেন যে আমরা এখান থেকে চলে যাব, তাই জন্য আমরা ফ্ল্যাটটা বিক্রি করে দেব, আমাদের টাকার খুব দরকার, আমরা তো অন্য কোথাও চলে যাব, আমার ওখানে ছেলে থাকে, আমরা ওখানের একটা আপনাদেরকে অ্যাকাউন্ট দিয়ে দেবো, আপনারা টাকাটা ব্যাংকে ফেলে দেবেন। তো আমার বাবা বলল না না, ওইসব ঝামেলার মধ্যে যেতে চাই না, আমি আপনাকে হ্যান্ড টু হ্যান্ড আমি টাকাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো কথা, টাকাটা দেওয়ার কথা হয়। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমাদের, মানে কি বলবো, ভাই বলে দিদি ভাই বাড়িটায় আমরা ঢুকলাম, জানো তো ফ্ল্যাটটায় যেদিনকে ঢুকলাম দিদি ভাই, কিরকম না একটা মন মরা টাইপের বাড়ির পরিবেশটা, বাড়িটা যেন কিরকম একটা, আমি তোমার বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে সিঁড়িটা দিদি ভাই, আমাদের যে সিঁড়িটা ছিল, সিঁড়িটা যেন বড়ই অদ্ভুত লাগতো যখন সিঁড়ি দিয়ে কোথাও যাচ্ছি আসছি, আর মানে আসা যাওয়া করছি, একটা অদ্ভুত ফিলিংস হতো। তারপর যাই হোক ভাবলাম একটা নতুন জায়গা, আমার শুধু না বাবা মায়েরও হতো, একটা নতুন জায়গা হয়তো আমাদের কিরকম লাগছে। তো যাকগে, একটা মনে তো আনন্দ ছিল, নতুন করে সবকিছু গোছাবো, সবকিছু আবার নতুন করে অনেক কিছু কিনতে হবে ফ্ল্যাট সাজাতে। তো একটা সময় গিয়ে সবকিছু ঠিক হয়ে যায়। তো যখন ফ্ল্যাটটা নেওয়া হয়, দিদি তো শুনেছিল, আসেনি। দিদি একদিন আমাদের ফ্ল্যাটের ঠিকানা নিয়ে আসলো, ওই ফ্ল্যাট কেনার মাসখানিক পর আসতে, তখন আমার দিদি আমাকে বলল যে ভাই, ফ্ল্যাটটা তোরা নিলি, খুব হড়বড় করলি না, একটুখানি কোনো জায়গায় দেখিয়ে নিতিস, আমার মনে হয় না ফ্ল্যাটটা তোদের জন্য ঠিক আদর্শ হয়েছে। কারণ যে কোনো জিনিস, একটা জামা বলো, একটা কাপড় বলো, একটা বাড়ি বলো, একটা গাড়ি বলো, সব কিছু স্যুট করার ব্যাপার থাকে, বা কোনো ব্যবসা বলো, চাকরি, যে কোনো জিনিস কিন্তু তোমার অজ্ঞাত অজ্ঞাত টাকা থাকলেও তুমি কিন্তু কোনো জিনিস হট করে করতে পারবে না, এটা কখনোই না। সব কিছু কিন্তু তোমার যদি স্যুট করে যায় তোমার সাথে, তাহলে তুমি দেখবে 5 টাকা নিয়ে যদি কোনো ব্যবসায় নামো না, 1 মাসে 50,000 হয়ে যাবে। আবার 50,000 নিয়েও যদি তুমি নামো, একদিনে 500 টাকাও তোমার ইনকাম হবে না, ভিখারি হয়ে যাবে। সবকিছু সবকিছু একটা আয়ুষ্যর ব্যাপার থাকে। দিদি যখন বলল, আমার মা একটু হতাশা হয়ে বলল, দেখ অত কিছু দেখিনি, একটা ফ্ল্যাট খুঁজছিলাম, বাড়ি খুঁজছিলাম, জমি কিনে তো এখন করতে পারবো না, কম টাকার মধ্যে পেলাম, তো অনেকেই বলল যে নেবার জন্য ঝুলেছিল এই ফ্ল্যাটটা, আমাদের সাথে কথা হয়েছিল, কোনোভাবে আমরা ফ্ল্যাটটা নিয়ে নিলাম। ভালো কথা, ঠিক আছে চলো, ফ্ল্যাটটা নেওয়া হলো। এইবার আমাদের ভাই বলে, দিদি ভাই, আমার দিদি বলল তোরা একটা কোনো জায়গায় অ্যাস্ট্রোলজারকে গিয়ে, মানে জ্যোতিষীকে গিয়ে একবার বাড়িটাকে নিয়ে এসে দেখা, আমার মনে হয় বাড়িটায় কোনো একটা বাস্তুদোষ আছে। ভালো কথা, তো কাকে দেখাবো, আমরা তো গা করিনি। দিদির সাথে আমাদের আবার কথা হলো, তো তখন বলল যে তো একবার, আসলে ওই কথাটা দিদি বলে যাওয়ার পর না আমরা আর গা করিনি, ও জ্যোতিষী ভুলে গেছি। আচ্ছা, এইবার দিদি একদিন ফোন করে বলল যে ভাই রে, তোরা বাড়িটা কোনো জ্যোতিষীর কাছে গেছিলিস, বাস্তুর বিষয় দেখিয়েছিস? তা আমি বললাম, না রে দিদি, এরকম মনে ছিল না, ভুলে গেছিলাম। তখন দিদি বলল, দেখ আমি এক জ্যোতিষীর কাছে আজকে যাব, শ্বশুর বাড়ির মানে লোকজন যাবে দেখাতে, হাত, তো তুই চল মাকে নিয়ে, তোরা ওই দিক দিয়ে চলে আয়। একজন জ্যোতিষীর আমাদেরকে ঠিকানা দিল, আমরা গেলাম। ভালো কথা, সন্ধেবেলা ওরাও দেখালো ওদের বাড়ির বিষয় নিয়ে। আমাদের যখন জ্যোতিষী দেখলো, বললো বাড়ির কোনো ফটো আছে? আমরা বাড়িতে যখন ঢুকেছিলাম তখন দিদিকেই ওই ভিডিও করে পাঠিয়েছিলাম, তো ওই ভিডিওটাই আমরা সেই যে অ্যাস্ট্রোলজার তাকে দেখালাম। অ্যাস্ট্রোলজার আমাদের বলল যে এই বাড়িটা মোটামুটি খারাপ না, অনেক পুরনো বাড়ি, তো যারা বসবাস করতো তাদের মধ্যে খুব অশান্তি, ঝামেলা, কোলাহল বাড়িটা দেখেছে এত বছর ধরে, মানে যারা বিক্রি করে দিয়ে গেছে এই ভাইদের, হ্যাঁ, বাড়িটা অনেক অশান্তি ঝামেলা দেখেছে, তার জন্য বাড়িটা এরকম ঝিমিয়ে রয়েছে। এরকম কিছু বাড়িতে আমি দেখতে পাচ্ছি না। আর যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের একটা যন্ত্র দেব, মানে
থাকে তো অনেক কিছু অ্যাস্ট্রোলজারের মতে, সেই যন্ত্র দিলে পারে সেটা যদি তোমরা ঠাকুরের আসনে বসিয়ে রাখো, পুজো টুজো করবে, গঙ্গার জল দেবে, ধূপ দেখাবে, যেরকম ঠাকুরকে দেখাও, তাহলে সুখ শান্তি বাড়িটায় আবার আস্তে আস্তে হাসি খুশি হবে। তো বলে দিদিভাই আমাদের কাছ দিয়ে 11,001 টাকা দক্ষিণা নিল, দক্ষিণা। আর সেই যন্ত্রটা আমাদেরকে দিল, বলল যন্ত্রটা ওই যন্ত্রর জন্য 11,000 টাকা লাগবে, 11,001 টাকা। আর ওনার মানে ভিজিট থাকে একটা, সেই ভিজিট বলল 1,000 টাকা। বললো দিদিভাই আমরা সেই টাকা দিয়ে খুব নামকরা একজন জ্যোতিষী, ওনার কাছ থেকে আমরা ওগুলো নিয়ে আসলাম, ঠিক আছে, বাড়িতে সেগুলো করতে থাকলাম। দিদিভাই আমাদের না আরো উল্টো কাজ হতে শুরু করলো, কিচ্ছু হচ্ছে না, যেরকম সেরকম, উল্টে বাবা মায়ের মধ্যে রাত দিন অশান্তি সৃষ্টি হয়ে গেল। দিদিকে বললাম দিদি আমাদের বাড়িতে এরকম হচ্ছে, কি করব? দিদি বলল যে না, ওই জ্যোতিষী কোনো ভুল করতেই পারে না, তোরা নিশ্চয়ই নিয়মে ভুল করেছিস। তো আমার দিদিকে আবারও অশান্তি বাড়তে বাড়তে মাসখানেক পর আবার বললাম, তখন আমার দিদি সেই জ্যোতিষীকে বলে আমাদের বাড়িতে ফ্ল্যাটে নিয়ে আসে। ফ্ল্যাটে যখন আনলো, ফ্ল্যাট দেখে উনি তখন বলল যে না, মোটামুটি তো আমি জিনিস দেওয়ার পর সব ঠিকই হয়ে গেছে, হয়তো কিছু নিয়মে ভুল করেছো। আসলো দিদিভাই 3,000 টাকা নিয়ে গেল, 3,000 টাকা, কিছু জল টল এইদিকে ওইদিকে ছিটিয়ে 3,000 টাকা নিল, আসার জন্য একটা চার্জ নেয়, নিয়ে গেল। বাড়ি যেইকে সেই দিদিভাই, সেইকে সেই হয়ে রইল, কিচ্ছুটি হয়নি। এবার আমাদের ভাই বলে দিদিভাই রাতের বেলা যখন ঘুমাতাম তখন না সিঁড়ি দিয়ে মনে হতো যেন কেউ মানে জোরে জোরে লাফিয়ে লাফিয়ে উঠছে, উপর দিকে উঠছে, খুব আওয়াজ হতো। ঠিক রাত 1টার সময়, একটাই টাইম, রাত 1টার সময় এভরি নাইট ওই আওয়াজটা হতো। তো আমাদের ভাই মাকে বাবাকে জিজ্ঞেস করে, তো বাবা মা বলে যে হ্যাঁ আমরাও এরকম আওয়াজ পাই। মনে হতো কেউ যেন খুব জোরে পায়ে আওয়াজ করতে করতে বুটের উঠছে। এটা কিভাবে সম্ভব? একটা ঘরের প্রথম ঢুকেই হচ্ছে ডাইনিং স্পেস, তারপর কিচেন, একদিকে রান্নাঘর, তারপরে হচ্ছে বেডরুম থাকে, এতটা ডিস্টেন্স, একটা গেট বন্ধ অবস্থায় কিভাবে সিঁড়ির এরকম কেউ উঠলে আওয়াজ হয় রাত 1টার সময়? তারপর ভাই বলে দিদি ভাই আমরা না, বাবা মা আমিও পেতাম আওয়াজটা, তারপরে না ফ্ল্যাটের লোকের সাথে আস্তে আস্তে কথা বলতে শুরু করলাম। তখন ওরা বলতো কই আমাদের তো ফ্ল্যাটে এত রাত্রে কেউ আসে না, তোমরা কোথা দিয়ে আওয়াজ পাবে? আমরা সবাইকে বলতাম, ফ্ল্যাটে উপরে নিচে যারা থাকতো সবাই বলতো না এরকম 1টার সময় তো ফ্ল্যাটে আমাদের কেউ আসে না, এরকম কেউ থাকে না রাত 1টা অবধি বাইরে, একদিন একদিন হতে পারে, ডেলি তোমরা আওয়াজ পাও দিদি ভাই। এবার এই কথাটা আমার দিদিকে বললাম, দিদি সেই অ্যাস্ট্রোলজারকেও বলল, অ্যাস্ট্রোলজার বলল যে ঠিক আছে আমি এখান থেকে কিছু কাজ করে দেবো। দিদিকে বলল যে আপনি আসলেই হবে, আমার এত টাকা লাগবে। দিদি ভাই আবারও সেই 5-7 হাজার টাকা খরচা হয়ে গেল। অ্যাস্ট্রোলজারের মতো দিয়েই যাচ্ছে, আমরা টাকা খরচা করে যাচ্ছি, দিদি ভাই কোনো কিছু হচ্ছে না। কারণ আমরা জানি হচ্ছে না, তবুও টাকা দিচ্ছি, কারণ ভাবছি এত টাকা কষ্ট করে যদি ফ্ল্যাটটা কিনতে পারি তাহলে পারে কি আছে, যদি আরো 30-20 হাজার টাকা খরচা হয় ফ্ল্যাটটা ছাড়তে হবে না, কোনো প্রবলেম থাকলে ঠিক হয়ে যাবে, যদি বাস্তু দোষ থাকে ঠিক হয়ে যাবে। সেই আশায় আমাদের ভাই বলে দিদি পুরো 61,000 টাকা, 61,000 ওই অ্যাস্ট্রোলজারের পিছনে খরচা করি। অ্যাস্ট্রোলজার কিচ্ছু করে দিতে পারলো না দিদি ভাই। তারপর ভাই আমার সাথে যোগাযোগ করলো, ভাইকে আমি কাজ করে দিয়েছি, ভাইয়ের কাজ সম্পূর্ণ 1 মাসও হয়ে গেছে। ভাই জানাই দিদি ভাই এখন ওই যে পায়ের আওয়াজ বন্ধ হয়ে গেছে, ঘরে যেরকম একটা পরিবারে সুখ শান্তি থাকে সেরকমই আছে। দিদি আসে, এখন দিদিও বলে না যে তোদের বাড়িটা মরা মরা লাগছে, কিরকম একটা, কিছুই লাগে না দিদি, যেরকম বাড়ি হয় সেরকম বাড়ির মতনই আছে। তবে ভাইয়ের বাড়িতে একটু বাস্তু দোষও ছিল, যেটা আমি কাটিয়ে দিয়েছি। আর এক বোন আমার খুব প্রিয় কাছের এক বোন তো ঘটনা শুনছে আমি জানি, আর বোন ঘটনা শুনলে কমেন্টে লিখবে, তোমার কথাই বলছি। তো সেই বোনের বাড়ির ফ্ল্যাটেও কিন্তু দোষ আছে। বোনের মাথায় অনেক রকম চিন্তা আসে ঠাকুর দেবতাকে নিয়ে। বোন আমাকে বলে দিদি তুমি বাঁচাও। আমি ভয়েসটা শোনাতে পারতাম, শোনাবো না, পরে শোনাবো। আচ্ছা, বোন
বলে বোনকে আমি বলেছি ভিডিও দিতে, বোন ভিডিওও দেয়, বাড়ির ভিডিও, সেই ভিডিও পর্যন্ত আমি দেখে বোনকে এখনো কিছু বলিনি, শুধু বলেছি যে তুমি এরম এরম কাজ করো। বোনের সাথে শুধু আমার না, আমার পরিবারও একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। বোনের কাজটাও আমি বসে বাড়ি থেকে করে দেবো না। অ্যাকচুয়ালিও বোন আমার কাছে অনেক কাজ করিয়েছে, অনেক কাজ করেছে, উপকৃত হয়েছে। আর এই কাজটা আমি নিজে থেকে বোনের জন্য করে দিচ্ছি। আর সব থেকে বড় কথা, আমাদের এই ভাই ভাই বলে দিদিভাই ওই বাড়িতে আমি অনেকবার শ্যাডো দেখেছি, বিশ্বাস করবে না, আমি দেখেছি। দুপুরবেলা ভাই বলছে একদিন মা খাসির মাংস রান্না করেছে ওই বাড়িতে ঢুকে, প্রথম মানে ফ্ল্যাটের কথা বলছি। বলছে দিদি ভাই মা প্রথম খাসির মাংস রান্না করেছে, খড়ময় না, মানে গন্ধ, মাংস রান্না করলে তো এমনি সুগন্ধ বেরোয়। বলছে সারা ঘরে ম করছে দিদি ভাই। আর খেতে বসেছি না, আমরা কেউ ভাত খেতে পারলাম না। আর সত্যি সত্যি এটা হয়, আমি জানি। যেখানে খারাপ থাকে না ওখানে রান্না করবে, গন্ধ বেরোবে, মানে আনন্দ করতে পারবে না, খাবার খেতে পারবে না, পেট ভরা ভরা থাকবে, খিদেই পাবে না। এগুলো খারাপ জিনিস থাকলে হয়। আমাদের ভাই বলে দিদি ভাই মাংস আমরা কেউ খেতে পারলাম না, ওই মাংস না ফেলে দিতে হলো দিদি ভাই, না দিনে না রাতে খেতে পারলাম। কি জানি ফ্রিজে রাখলে হতো, দিদির বাড়িতে দিলেও হতো। আমার মা বললো না, আমার না মাংসটা কেমন একটা ঘৃণা লাগছে, আমি না মাংসগুলো ফেলে দিই। দিদি ভাই খাসির মাংস কত দাম, খাসির মাংসগুলো ফেলে দেওয়া হলো, রাখতে চাইলই না মা। যেখানে মা ডাল মাছের ঝোল থাকলে রেখে দিয়ে পরের দিন মাছ ফুটিয়ে সেই ঝোলে দিয়ে রান্না করে, মা মাংস ফেলে দিল। কারণ আমাদের সবার মাংস থেকে ঘৃণা লাগছে, জানি না কেন। আমরা কিন্তু খেতেও পারিনি, যে অঘৃণা হয়ে গেছে। কারণ আমি জানি, কারণ এরকম হয় তোমাদের ওই মাংসটা তোমরা কি খাবে, তোমাদের এক অন্য কেউ দৃষ্টি দিয়ে খেয়ে নিয়েছে, ওই ছিবড়াটাই রয়েছে। তোমরা মাংস দেখছো, ওই মাংসটা তোমাদের আত্মা, যে আমাদের ভিতরে নারায়ণ থাকে, সে চাইছে না ওই মাংসটা গ্রহণ করতে, তার জন্য ঘৃণা দিচ্ছে, তার জন্য ভাইয়ের মা ফেলে দিয়েছে। ঠিক আছে, আমাদের ভাই বলে দিদি ভাই একদিন আমি বিকেলবেলা বাড়ি আসি, মা বাবা ছিল না। একদিন বাড়িতে মা বাবা কেউ নেই, আমি বিকেলবেলা বাড়ি ঢুকি। বাড়িতে ঢুকতেই আমি দেখছি এটা কিরম পচা পচা, ঘরের মধ্যে একটা গন্ধ বেরোচ্ছে, একটা পচা পচা গন্ধ। আমি প্রথমেই কিচেনে গিয়ে দেখলাম যে মা কি ডাস্টবিনে কিছু জমিয়ে রেখেছে, দেখলাম না। আমার মা তো নিট অ্যান্ড ক্লিন মানুষ, সবসময় পরিষ্কার করতেই থাকে, তার জন্য শরীরও খারাপ হয় না, কিছু তো নেই। দিদি ভাই আমি সাথে সাথে হাত মুখ ধুয়ে পুজো দিতে গেলাম। আমি না এরকম হতো যখনই, আমি বুঝতে পারতাম ঘরের মধ্যে কিছু একটা ভার ভার লাগছে, পরিবেশটা না একটা খোলামেলা থাকতো না। আমি যখন কাজটা করে দিই, ভাই বলে দিদি ভাই তোমার জিনিস আস্তে আস্তে ঘরের বাতাবরণ যেটা বলে পরিবর্তন হয়ে গেছে, পুরো পরিবেশটা। আমার জিনিসের না অনেক মানে প্রভাব আছে, অনেক প্রভাব, আমি নিজে এগুলো বলি না। আর আমাদের বোন, যে বোনের কথা বললাম, সেই বোন মৃত্যুর মুখ থেকে বোনকে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি, মৃত্যুর মুখ থেকে। বোন আমার সাথে এরকম ভাবে একটা যুক্ত হয়ে গেছে, বোন একদিন রান্না করছে, ওর গ্যাসটা মানে নিজে থেকে বন্ধ হয়ে যায়। গ্যাসের ওভেনের নব নিজে থেকে, একা বাড়িতে রয়েছে, ছেলে খেলতে গেছে, বোন একা, হয়তো ছাদে গেছে বা হয়তো কাপড় জামা অন্য ঘরে গোছাচ্ছে, রান্না বসিয়ে গেছে, গ্যাস বন্ধ হতে পারে হাওয়ায়, তাও জানলা অনেক দূরে, বোন ফ্ল্যাটে থাকে 4 তলায়। বলছে দিদি ভাই আমার এতদিন তো হয়নি, গ্যাসের নব, ওভেনের যে নব সেটা ঘুরিয়ে বন্ধ করে দেয়, তাও কোনটা জানো, নিচেরটা যেটা সিলিন্ডারের সাথে থাকে, বন্ধ করে দেয়। বোন বহুবার এরকম ভাবে মরতে মরতে বেঁচেছে। বোনকে আমি বলেছি যে তোমাকে বাইরে দিলেও কাজ করছে, যাতে তুমি আগুনে পুড়ে মারা যাও। পরে একে একে 2 3 করে হিসাব করে বললো হ্যাঁ দিদি ভাই তুমি ঠিক বলছো। কারণ তোমার যেই কাজটা হচ্ছে ক্ষতি, সেইটা যদি আমি বলে দিই, তুমি মিলিয়ে গুনে বলবে হ্যাঁ দিদি ভাই তুমি ঠিক বলছো। কালকে এক বোনের সাথে কথা বলছিলাম, বোনও সেম বললো দিদি ভাই তুমি যা বলছো একটা কথা ভুল না, প্রতি কটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আমি তোমাদের সবাইকে বলবো
সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। যারা যারা আমার কাছ দিয়ে তোমরা প্রতিকার করাচ্ছ, আমি সবাইকে বলবো, যারা আমার জিনিসকে মন দিয়ে মানতে পারবে তারা আমার কাছে আসবে। যারা বিশ্বাস করবে, যারা ভাববে যে কিছু হবে করে মনে এই জিনিসটা যাদের আসবে তারা আসবে না। আমাকে একটা বোন বলেছিল আজ থেকে প্রায় 2 মাস আগে, ও সব কিছু করাবে, বলছে দিদিভাই কাজটা হবে তো। এই কথাটা যখন ও বলে আমি ওর কাজটা করিনি, কান্নাকাটি করে ভিডিও পাঠিয়েছে, হাত জোর করে আমি করিনি। কারণ কি জানো, আমাকে অপমান করেনি, করেছে হচ্ছে আমার বড় মাকে। আমার বড় মাকে কাজটা হবে, আমি তো কোনো কাজ করি না, আমি সামান্য মানুষ, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করি না। আমি আমার হাত দিয়ে দিলে তার নাম করে তার কাজটা হয়, আমি কিচ্ছু করি না। আমি না কোনো অ্যাস্ট্রোলজার, না কোনো তান্ত্রিক, ওঝা, কিচ্ছু না, কিচ্ছু না। অনেক হিস্ট্রি আছে আমার, আমি তোমাদেরকে বলবো না এখন, ঠিক সময় পরে পরে বলবো। আর কালকে ঘটনাটায় যে ব্রহ্মদৈত্যের কথা বলেছিলাম নিম গাছে, অনেকেই বলেছিলে যে দিদিভাই ব্রহ্মদৈত্যের ঘটনাটা আমাদের শুনিও। সেটা বলেছিলাম আমাদের শোনা কথায়, আমি এখন তোমাদের বেঙ্গলি ব্লগার শোনায় বলছি। আমি একটা সময় ছিল, এখনের থেকেও বেশি হেলদি ছিলাম, অনেক বেশি হেলদি। তো ওই সময় আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোতাম, আর্লি মর্নিং, সকাল সকাল বেরোতাম অন্ধকার থাকতে। এরকমই আমি হেঁটে হেঁটে মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম। আর যেই দিকটা আমি যাচ্ছিলাম ওখানে এক সাইডে ছিল হচ্ছে তোমার বড় বড় বাড়ি, আর একটা সাইড আসনি। বাবা মাংস নিয়েছে, এখানে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি করি? টাকা টাকা কি করে বার করবো? আচ্ছা, মাংস নিয়ে হয় তাও মাংস নেয়নি, বাবা নিয়েছে। আচ্ছা আচ্ছা। এবার বিষয়টা হচ্ছে এখানে, আমি সকালবেলা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো হঠাৎ করে না দেখলাম দুটো কুকুর আমার দিকে চিল্লাতে চিল্লাতে আসছে। আর কুকুর আমাকে দেখে কখনো চিল্লায় না। প্রিন্সও তোমাদের বলেছে আমাদের শ্যামনগরে মায়ের মন্দিরে, কুকুর, যে কোনো কুকুর যতই রাগী হোক আমাকে তার সামনে নিয়ে যাবে, সে যদি কুঁ কুঁ করে আমার পায়ের মধ্যে মাথা না ঘষে আমি ওখান থেকে ঘুরে চলে আসবো। আমি তাদের চিনিও না, সেই স্থানে আমি কোনোদিন যাইও নি, ঠিক আছে, এরকম। আর সেদিনকে হঠাৎ দেখলাম দুটো কুকুর আমার দিকে চিল্লাতে চিল্লাতে আসছে। আমি না ভাবলাম আমাকে দেখে কুকুর চিল্লাচ্ছে, আমার বাড়ির লোকও জানে ছোটবেলা দিয়ে, জানো তো কোনো দিন কোনো কুকুর আমাকে চিল্লায় না, না চিল্লে প্রথম গেছি রাস্তা এসে আমাকে আদর করে, পায়ের মধ্যে জিভ দিয়ে চাটবে, নাক ঘষবে, মাথা ঘষবে। তো সব থেকে বড় কথা, কুকুরগুলো যখন কাছে আসলো দেখলাম না, ওরা আমাকে দেখে না, ওরা আমার পেছনে একটা সাইডে আমার ডান দিকে ওরা পাঁচিলের দিকে তাকিয়ে চিৎকার করছে। যখন আমি ওদেরকে অনুসরণ করে তাকাই তখন বিশ্বাস করবে না, আমি দেখলাম একটা পা, যার আমি দেহ দেখতে পারলাম না, কোমর পর্যন্ত আমি দেখলাম যে কি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। পায়ের পাতাটা কম করে এত বড়, এখানে আসবে না, আমি ক্যামেরায় তোমাদের দেখাতে পারবো না, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বেশ বিশাল বড় মোটা ফর্সা ফর্সা পা, একটা পা দেয়ালে, একটা পা রাস্তার এপার থেকে এসে বাড়ির ছাদের মাথায় দিয়ে হেঁটে চলে গেল। খুব ভয় পাই সেদিনকে আমি, তারপরে হাঁটতেও আর বেরোইনি। পরে যখন ওখানে গিয়ে জানি দিনের বেলায়, তখন বললো হ্যাঁ এখানে এক ব্রাহ্মণ বাড়ি আছে, তাদের বাড়িতে বেলগাছ আছে, বেলগাছে ব্রহ্মদৈত্য থাকে। আর সেই ব্রহ্মদৈত্য থাকার ঘটনা অনেকেই জানে। এই হচ্ছে ঘটনাটা, জানিয়ে দিলাম। আচ্ছা চলো, কারা কারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো একটু নামগুলো বলি। প্রথম হচ্ছে সুজাতা দাস, শুভদেব পাঞ্চাল, মৌমিতা দাস, বনানী কর্মকার, তারপর রেখা অধিকারী, আচ্ছা দীপ আমাদের কমেন্ট করেছো, তারপরে স্বপ্না বিশ্বাস, আচ্ছা তারপরে স্বপ্না বিশ্বাস দিদিভাই আবারও কমেন্ট করেছো, পিয়ালি ভারদ্বাজ দুটো কমেন্ট করেছো, অ্যাঞ্জেলিনা সোরেন। তো চলো আজকে সবারই বললাম, হ্যাঁ রীতা বেরাও কমেন্ট করেছো। আচ্ছা সবাই খুব 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 ভালো থেকো, আজকের মতো আসবো, আস্তে আস্তে সবাইকে বলবো
আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার দিন কিন্তু শোনা কথায় ঘটনা আসবে না। দুপুর 3টের সময় আমাদের ভূত সত্য চ্যানেলে প্রিন্সের সুন্দর মধুর গলা নিয়ে আসবে প্রিন্স তোমাদের সাথে সত্য ঘটনা শোনাতে। আর বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন প্রিন্স শোনাবে। আর শুক্রবার আর আমাদের তো পরপর বেঙ্গুলি ব্লগার শোনায় ঘটনা আসবেই, কিন্তু শোনা কথা আসবে সোম, মঙ্গল, বুধ 3 দিন। বোঝাতে পারলাম? ক্লিয়ার করলাম? আজকের মতো গুড নাইট, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো, টাটা।